বাংলাদেশের টি-20 স্কোয়াডটা ঘোষণা হয়ে গেছে, প্রথম 2 টি-20-র জন্য স্কোয়াড ঘোষণা হয়েছে। সেই স্কোয়াডটা কেমন হয়েছে আপনার কাছে একটু জানতে চাই। থ্যাংক ইউ মামুন। ফার্স্ট অফ অল, সাহসী দুটো সিদ্ধান্ত আমরা দেখলাম, যেটা বিভিন্ন সময় আলোচনা হয়েছে যে হোম সিরিজগুলো যখন হয় তখন ইনফর্ম ইয়াং প্লেয়ারদের আমরা সুযোগ দিতে পারি কিনা। আনফর্চুনেটলি বাংলাদেশ ক্রিকেটে এই প্র্যাকটিসটা বিভিন্ন সময় আলোচনা হলো, এক্সিকিউশনের দিক থেকে বরাবরই পিছিয়ে ছিল। হাবিবুল বাশার সুমন এবং তার নির্বাচক কমিটি, যে কম্প্রাইজেস নাদিফ চৌধুরী এবং শান্ত ভাই, নাইম ভাই, সো তারা সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুজন বোলারকে নিয়েছেন, রিপন মণ্ডল প্রবাবলি এই মুহূর্তে বাংলাদেশের যত ইয়াং ফাস্ট বোলার আছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো ফর্মে আছেন, সবচেয়ে ভালো শেইপে আছেন এবং সবচেয়ে বেশি আত্মবিশ্বাস তার মধ্যে আছে। এটা মানে আমার মাঠে থাকার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর সাকলানের যে ব্যাপারটা, আমার মনে হয় যে বোলার বলতে পারে যে অ্যাপার্ট ফ্রম হিজ পারফরমেন্সেস, যে ডুয়াইন ব্রাভো আমার আইডল, এবং তার বোলিংয়ের যে ধরন এবং যেভাবে টি-20 ম্যাচটাতে তিনি ডমিনেট করার চেষ্টা করেন, স্লোয়ার কাটার, স্লোয়ার বাউন্সার, কখনো ইয়র্কার, পেস ভ্যারিয়েশন, লেন্থটাকে সামনে আনা পেছনে না, সো এই ধরনের বোলার আসলে আমাদের দেশে আপনি খুব বেশি দেখেননি। ওই দিক থেকে এরকম একজন ইনফর্ম কাউকে সুযোগ দেওয়ার যে সিদ্ধান্তটা, আমি বলবো যে দে হ্যাভ ডান এ ওয়ান্ডারফুল জব, এই নির্বাচক কমিটি, এবং অফকোর্স ক্রেডিট গোস টু হাবিবুল বাশার সুমন অ্যান্ড হিজ টিম। বাট তাদেরকে শুধু নিলেই হবে না। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে যদি আপনি কাউকে ন্যাশনাল টিমে নেন, ইফ দেয়ার ইজ এনি অপরচুনিটি, অবশ্যই তাকে খেলিয়ে দিতে হবে। আর কোচরা প্রায় একটা কথা বলেন যে অনেক সময় আমরা বলি যে ব্যাটসম্যান 20 বছর বয়স, ফর্মে আছে, আরও 2 বছর সময় দিই। ব্যাটসম্যানের ক্ষেত্রে ইটস ফাইন। পেস বোলারের ক্ষেত্রে যদি এটা হয়, তার বয়স যদি 19 বছর হয়, ইফ হি ইজ ইন ফর্ম, তারা খেলায় দেন। এবং ওয়ার্ল্ড ক্রিকেট এরকম আপনি ভরি উদাহরণ দেন অবশ্যই আছে। সো আমাদের এই দেশে তো বা বাংলাদেশে তো এগুলো আরও বেশি। সো আমার মনে হয় যে যদি সুযোগ থাকে, যদি আপনারা ওই রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাসেসমেন্ট করতে পারেন ঠিকঠাক মতো, মানে এক ম্যাচে দুজন না হলেও অন্তত একজনকে খেলানো উচিত। সাকলানের বিষয়ে আরেকটা বিষয় জানা আছে, সাকলানের কি ব্যাটিং যে কোয়ালিটি আছে সেটাও একটা ভালো বাংলাদেশের জন্য একটা, মানে আমরা তো পেস ব্যাটার অলরাউন্ডার পাই না। একজন ছিলেন আমাদের সাইফুদ্দিন, তিনি ইনজুরির সাথে লড়ছেন, এখনো আছেন। একটা ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় যে ডেফিনেটলি তার ব্যাটিংটা একটা এক্সট্রা বা অ্যাডেড অ্যাডভান্টেজ, এটা নিয়ে কোনো ডাউট নেই। যে ব্যাপারটা আমার মনে হয় যে ব্যাটিংয়ের চাইতে বা ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার চাইতে, বা আপনি যেটা মেনশন করলেন পেস বোলিং অলরাউন্ডার, এ সব কিছু ছাপিয়ে সাকলানের বোলিং কোয়ালিটিটাই প্রবাবলি সবচেয়ে বেশি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল তার ইনক্লুশনের ক্ষেত্রে টিমে। এবং আপনি চিন্তা করেন যে সাকলাইন যে ধরনের ব্যাট করেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি প্রুভেন কিন্তু না। বোলিংয়ের দিকটা একরকম, কিন্তু ব্যাটিংয়ের দিকটা যদি আপনি হিসাব করেন, বোলিংয়েও তিনি প্রুভেন না, কিন্তু ব্যাটিংয়ের দিকটা একটু ইটস এ বিট ট্রিকি আমি বলবো। সো ওই তুলনায় আমার মনে হয় যে শুধুমাত্র বোলার হিসাবেই তাকে খুব অনায়াসেই খেলানো যায়। আর সাইফুদ্দিন, সাকলাইন যদি একই আপনার স্কোয়াডে থাকেন, একই 15 মেম্বার স্কোয়াডে থাকেন, সেখানে দুজনকে একসঙ্গে একই টিমে রাখাটা, সেটাও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হতেই পারে। কিরকম অ্যাডভান্টেজ? যেমন ধরেন সাকলাইন এবং সাইফুদ্দিন, এদের কেউ কিন্তু আপনার 6 নম্বরে ব্যাট করবে না। সো এদের ডাউন দ্য অর্ডারে যে জায়গাটা থাকবে, ধরেন 8, 9, 7, 8, আমি জানি না কোন জায়গায়, কিন্তু নর্মালি এটাই হবার কথা। এমনও হয় যে 8 আর 9 নাম্বার ব্যাটসম্যান আপনার উইকেটে আপনার 15 বলে 25 দরকার, সাকলাইন একটা 6 মেরে দিতে পারবে, সাইফুদ্দিন একটা 6, একটা 4 মেরে দিতে পারবে। এই পারবে কি পারবে না সেটা তো অ্যাবিলিটিটা আছে। সো ওই জায়গা থেকেও আমার মনে হয় যে এরকম 7, 8 বা 8, 9, ইভেন অন্যান্য টিম, আপনি যদি ইংল্যান্ডের টিমের দিকেও দেখেন, 10 নম্বর 11 নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে। সো বাংলাদেশে যদি এরকম ট্রেডিশন শুরু হয়, আমার মনে হয় যে এটা দলের জন্য বা দেশের ক্রিকেট স্ট্রাকচারের জন্য একটা দীর্ঘমেয়াদে ভালো কিছু দিতে পারে।